আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। করোনা অতিমারির সময়কালে দেশের আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকার 6,28,993 কোটি টাকার উন্নয়নী প্যাকেজ ঘোষণা করেছে। অতি ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির জন্য কেন্দ্র রেটিং ব্যবস্থা চালু করছে। সারের প্রধান কাঁচামাল হিসেবে রক ফসফেটে দেশকে আত্মনির্ভর করে তুলতে সার মন্ত্রক একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ লখনৌয়ে ড ভীমরাও আম্বেদকর সংস্কৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ফেসবুক ইন্ডিয়া ও গুগল ইন্ডিয়া কর্তৃপক্ষকে আজ তলব করেছে। জম্মু কাশ্মীরের শ্রীনগরের পারেনপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ শুটিংয়ে ভারতের রাহি সারনাবাত মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ইউরো কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। আজ রাউন্ড 16 পর্যায়ের 2টি ম্যাচে ইংল্যান্ড জার্মানির এবং সুইডেন ইউক্রেনের মুখোমুখি হবে। বিশ্বের 1 নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচ উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের 2য় রাউন্ডে উঠেছেন। দেশের সরকারি টিকা কেন্দ্রগুলিতে 18 বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে কোভিডের টিকা দেওয়া হচ্ছে। তাই শ্রোতাদের প্রতি আমাদের আবেদন, অবশ্যই টিকা নিন। করোনা সংক্রমণের বিপদ এড়াতে বাইরে বেরোনো খুব জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য পরামর্শের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর হল 01123978046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। করোনা অতিমারির সময়কালে দেশের আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকার 6,28,993 কোটি টাকার উন্নয়নী প্যাকেজ ঘোষণা করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল বিভিন্ন অর্থনৈতিক ত্রাণ প্রকল্পের ঘোষণা করেন, যার মধ্যে 4টি সম্পূর্ণ নতুন এবং একটি স্বাস্থ্য পরিকাঠামোর জন্য নির্দিষ্ট। নতুন দিল্লিতে শ্রীমতী সীতারামন সাংবাদিকদের জানান, কোভিডের ফলে বিপর্যস্ত ক্ষেত্রগুলির জন্য 1,10,000 কোটি টাকার ঋণ গ্যারান্টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। With a special focus and emphasis on children and pediatric care, we are now providing 23,220 crores more, primarily focusing on children and pediatric care. This 23,220 crores will be spent in this financial year itself. It will also focus on funding of HR augmentation so that medical students, interns, nurses can also be brought into helping in such emergencies. ICU beds will be made available. Oxygen supply at the central, district and sub-district levels will be ensured. অর্থমন্ত্রী জানান, 8টি মেট্রো শহর বাদ দিয়ে বাকি জায়গায় নতুন স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি এর আরও বিস্তৃতির জন্য এই ঋণ গ্যারান্টি প্রকল্প। তিনি গতকাল আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় 1.5 লক্ষ কোটি টাকার এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম ECLGS এর ঘোষণা করেন। ক্ষুদ্র আর্থিক সংস্থার মাধ্যমে 25 লক্ষ ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ঋণের সুবিধা দিতে অর্থমন্ত্রী আরও একটি প্রকল্পের কথা জানান। পর্যটন ক্ষেত্রকে চাঙ্গা করার লক্ষ্যে 11,000-এরও বেশি নিবন্ধিত পর্যটন ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের প্রকল্প ঘোষণা করা হয়েছে। 5 লক্ষ পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবার কথাও তিনি জানান। আগামী বছরের 31শে মার্চ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। আত্মনির্ভর ভারত রোজগার যোজনার সুবিধাও এবছরের 30শে জুন থেকে বাড়িয়ে 2022 সালের 31শে মার্চ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অর্থমন্ত্রী ঘোষিত এই প্রকল্পগুলির ফলে জনস্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে, বিশেষত চিকিৎসা পরিকাঠামোয় বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করাও এই ঘোষণার অন্যতম লক্ষ্য। কৃষকদের সাহায্যার্থে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে তাদের চাষবাসের ব্যয় কমবে এবং আয় বৃদ্ধি পাবে। ক্ষুদ্র উদ্যোগপতি ও স্বনিযুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসা সংক্রান্ত কাজকর্ম বাড়াতে পারবেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। কেন্দ্র অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির আর্থিক রেটিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে। অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, এই আর্থিক রেটিং ব্যবস্থা চালু হলে ব্যাংকগুলি এই ধরনের সংস্থার ঋণের দিকটি খতিয়ে দেখতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রী গতকাল MSMEর জন্য ইন্ডিয়ান ব্যাংকের মহারাষ্ট্র চ্যাপ্টারের বাণিজ্যিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রস্তাবিত এই রেটিং ব্যবস্থায় বার্ষিক মোট লেনদেন, পণ্য পরিষেবা কর প্রদানের খতিয়ান, আয়কর প্রদান, রপ্তানি সহ প্রতিটি কোম্পানির বিভিন্ন তথ্য যাচাই করে দেখা হবে। ডিঅ্যামোনিয়াম ফসফেট, ডিএপি এবং নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম NPK সারের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত রক ফসফেটে দেশকে আত্মনির্ভর বানাতে সার মন্ত্রক একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। রসায়ন ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া গতকাল দেশে ফসফেটিক সারের যোগান বাড়াতে এবং আমদানির উপর নির্ভরশীলতা কমাতে সার শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীদারদের সঙ্গে বৈঠক করেন। 90% রক ফসফেট ভারতকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে এর দামে অস্থিরতার ফলে দেশের বাজারেও এর প্রভাব পড়ে এবং কৃষিক্ষেত্রের উন্নয়ন ব্যাহত হয়।
রাজস্থান, মধ্য ভারতের বিভিন্ন অংশ, হীরাপুর, ললিতপুর, মসৌরি এবং কুদাপ্পা এলাকার খনিতে মজুদ 30 লক্ষ মেট্রিক ফসফরাইট বাণিজ্যিকভাবে উৎপাদন ও খননের কাজ বাড়ানোর জন্য তিনি নির্দেশ দেন। তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ফেসবুক ইন্ডিয়া ও গুগল ইন্ডিয়া কর্তৃপক্ষকে আজ তলব করেছে। নাগরিকদের অধিকার সুরক্ষায় এই দুটি সংস্থার মতামত জানার পাশাপাশি সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন নিউজ পোর্টালের অপব্যবহার রোধে কি কি ব্যবস্থা তারা নিচ্ছে সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে মহিলাদের নিরাপত্তা রক্ষার বিষয়ে সংসদীয় কমিটি বিশেষভাবে জোর দিচ্ছে। উল্লেখ্য, টুইটার কর্তৃপক্ষ ও সম্প্রতি ওই প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং নতুন তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনার জন্য কমিটির সামনে হাজিরা দেন। মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ইডি আজ ফের তলব করেছে। পানশালা মালিকদের কাছ থেকে 100 কোটি টাকা তোলা আদায়ের জন্য পুলিশ অফিসারদের ওপর চাপ সৃষ্টির অভিযোগের তদন্তে এর আগে গত শনিবার ইডি তাকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু অনিল দেশমুখ কয়েকদিন সময় চান। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আনা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন। গত সন্ধ্যায় রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে পাল্টা অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে সত্যের অপলাপ করছেন এবং তা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মুখ্যমন্ত্রীর মতো একজন সম্মানীয় ব্যক্তিত্বের কাছ থেকে এ ধরনের ভুল ব্যাখ্যা ও আচরণ কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন। হাওয়ালা জৈন মামলায় চার্জশিটে তার নাম ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই অভিযোগও সম্পূর্ণ অসত্য বলে রাজ্যপাল দাবি করেছেন। হাওয়ালা মামলায় তার নাম চার্জশিটে ছিল। মুখ্যমন্ত্রীর এমন অভিযোগে তিনি বিস্মিত বলে জানিয়ে রাজ্যপাল আরও বলেন, ওই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল এখনো পর্যন্ত তাদের কেউ দোষী প্রমাণিত হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, অজিত বাজার, যশবন্ত সিনহার মতো ব্যক্তিত্বের নাম হাওয়ালা কাণ্ডে উঠে এলেও তারা মুক্ত হয়েছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, তিনি মুখ্যমন্ত্রীকে ছোট বোনের মতন দেখেন, তাই এ নিয়ে কোনো আইনি লড়াইয়ে তিনি যাবেন না। রাজীব জৈনের নেতৃত্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নির্যাতিতদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। সল্টলেকের পূর্ত ভবনে এসে এনএইচআরসির কমিটির প্রতিনিধিদের সঙ্গে জনপ্রতিনিধিরা তাদের অভিযোগ জানাতে পারবেন বলে এনএইচআরসির তরফে জানানো হয়েছে। যারা সরাসরি এসে যোগাযোগে অক্ষম তারা nhRC@142@gmail.com এ অথবা 8826705906 অথবা 8799712259 এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। উল্লেখ্য, রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজীব জৈনের নেতৃত্বে রাজ্যে আসা জাতীয় মানবাধিকার কমিশনের দলটি গতকালও সিআরপিএফ দপ্তরে বসে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে এ সংক্রান্ত কথা শোনেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে দলটির আগামীকাল হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনৌতে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভীমরাও আম্বেদকর সংস্কৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 5 দিনের উত্তরপ্রদেশ সফরে গতকাল লখনৌ পৌঁছন তিনি এবং রাজভবনে তিনি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দেশের প্রধান বিচারপতি এনভি রামান্না, বিচারপতি এমএন ভান্ডারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গত সন্ধ্যায় রাজভবনের চা চক্রে উপস্থিত ছিলেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রস্তাবিত আম্বেদকর সংস্কৃতি কেন্দ্রের 750 আসনের অডিটোরিয়াম, লাইব্রেরি, ছবির গ্যালারি, প্রদর্শনশালা, ক্যাফেটেরিয়া, পার্কিং সহ বিভিন্ন সুবিধা থাকবে। রাজ্য সরকার এই কেন্দ্রের জন্য 45 কোটি টাকারও বেশি খরচ করবে। এবছর বিশ্বের 100টি সেরা মেডিকেল কলেজের তালিকায় স্থান করে নিয়েছে ভারতের 6টি মেডিকেল কলেজ। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, নতুন দিল্লির এইমস 23তম এবং পুনের এএফএমসি 38তম স্থানে রয়েছে, যা অত্যন্ত গর্বের বিষয়। কেন্দ্রীয় মিউকরমাইকোসিসের চিকিৎসায় ব্যবহৃত লিপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বির অতিরিক্ত 2,12,000-এর বেশি ভায়াল রাজ্য, কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করেছে। এক টুইট বার্তায় রসায়ন ও সার মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া জানান, এখনো পর্যন্ত 10 লক্ষের মতো ভায়াল সারা দেশে দেওয়া হয়েছে। দেশের মোট ভ্যাকসিন ডোজের সংখ্যা 32,90,29,000 ছাড়িয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় টিকাদানের মোট সংখ্যা ছিল 52,76,457। কোভিড-19 টিকা রেজিস্ট্রেশন পোর্টাল কোউইন আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং অন্যান্য দেশ এই প্রযুক্তির ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। মধ্য এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার 50টিরও বেশি দেশ কোউইনের প্রতি উৎসাহ দেখিয়েছে। কর্ণাটকে 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা 19 ও 22 জুলাই নেওয়া হবে। প্রাথমিক মাধ্যমিক শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার গতকাল সাংবাদিকদের জানান, সমস্ত কোভিড বিধি মেনে এই পরীক্ষা নেওয়া হবে। আইএসএসএফ
ওয়ার্ল্ড কাপ শুটিংয়ে ভারতের রাহি সারনাওয়াত মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। ক্রোয়েশিয়ার ওসিজেকে গতকাল রাহি ফাইনালে 50-এর মধ্যে 39 পয়েন্ট স্কোর করে ভারতের হয়ে এই প্রতিযোগিতায় প্রথম স্বর্ণপদক পান। জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরের পারিমপুরা এলাকার মালহুড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও আপত্তিকর নথিপত্র উদ্ধার হয়েছে। বিশ্বের 1 নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচ উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। লন্ডনে গতকাল প্রথম রাউন্ডের ম্যাচে জোকোভিচ ব্রিটেনের জ্যাক ড্রপারকে 4-6, 6-1, 6-2, 6-2 গেমে হারিয়ে দেন। টি-20 বিশ্বকাপে ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোপা আমেরিকা ফুটবলে আজ সকালে আর্জেন্টিনা 4-1 গোলে বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ইউরোকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। আজ রাউন্ড 16 পর্যায়ে 2টি ম্যাচে ইংল্যান্ড জার্মানির এবং সুইডেন ইউক্রেনের মুখোমুখি হবে। খবর পড়া শেষ হলো।